এই ভোরের আলোটা দেখলে আমার মনে হয় যত দুঃখই থাকুক না কেন, নতুন দিন মানেই নতুন আশার শুরু। মা, তুমি এত কষ্ট করেও কখনো নিজের কথা ভাবো না। এটা ভাবলেই আমার নিজের ওপর রাগ হয়। মা, তোমার শরীর দিন দিন দুর্বল হচ্ছে, কিন্তু তুমি এখনো আমাদের জন্য সব কাজ করো। এটা দেখে আমার খুব কষ্ট হয়। সংসারটা শুধু হাত দিয়ে নয়, মন দিয়েও চালাতে হয় মা, আর সেই মনটাই এখন তোমাদের হাতে তুলে দিতে চাই। তুমি আবার বিয়ের কথা ভাবছো না তো মা? আমি এখনো মনে করি সময়টা ঠিক হয়নি। বাবা, আমি বয়সের ভারে নুয়ে পড়েছি। আমি চাই তোমার ঘরটা গুছিয়ে দিয়ে তারপর নিশ্চিন্তে চোখ বুজতে। দাদা, তুমি না করলে মা সারা রাত চিন্তা করে। এটা তুমি কি বুঝতে পারো না? তোমরা দুজন মিলে এমনভাবে আমাকে বোঝাও যে শেষ পর্যন্ত আমি না বলতে পারি না। আমরা জোর করছি না বাবা, আমরা শুধু চাই তুমি একা না থাকো। ঠিক আছে মা, তোমার শান্তির জন্য আমি রাজি। তার পরের দিন সকালে শান্তি দেবী পাড়ার প্রতিবেশীর এক মহিলার কাছে মেয়ের খোঁজ নেয়। দেখো শান্তি দিদি, আমার কাছে একটা মেয়ের খোঁজ আছে, তবে মেয়েটা একটু বেয়াদব টাইপের আর একটু অহংকারী। এমনি মেয়েটা খুবই ভালো, দেখতেও সুন্দর, আর সবচেয়ে বড় কথা মেয়েটা লেখাপড়া করেছে অনেকটা। তোমার ছেলে তাকে দেখে মুখ ফেরাতে পারবে না এমন মেয়ে। বেয়াদব? যদি বেয়াদব হয় তাহলে তাকে বুঝিয়ে ঠিক করা যাবে, এতে তো কিছুটা সময় লাগবে। এমনিতেই তো রোহিতকে রাজি করিয়েছি অনেক বুঝিয়ে সুঝিয়ে, তার ওপর যদি মেয়ের এই রকম খবর শুনে তাহলে যে কি বলবে সৃষ্টিকর্তাই জানে। এক কাজ করো, তুমি আমাকে তার ঠিকানাটা বলো, আমি একদিন যাব দেখতে কি হয়। কি বললে মা? বেয়াদব? আমার পরিবারে তুমি আছো, আর বউ করে নিয়ে আসবো আমি বেয়াদব? এটা কিছুতেই না, এটা হতেই পারে না। আমি এই মেয়েকে কখনো বিয়ে করব না। আমি চাই সে আমার ঠিকমতো খেয়াল না রাখলেও তোমাকে যেন ঠিক রাখে। আরে চুপ, তোকে অত চিল্লাতে হবে না। তুই জানিস না, দেয়ালেরও কান থাকে। তাহলে তুমি কি চাও? আমি সেই মেয়েকে বিয়ে করে আনি আর এসে প্রত্যেক দিন তোমার সঙ্গে অশান্তি করুক, তাই না? আরে সেই রকম হবে না, আগে দেখে তো আসি যে আসলে কেমন মেয়েটা, পরে না হয় প্রস্তাবটা কেটে দেয়াই যাবে। তোকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি, এই মেয়েকে কোনো মতেই হারাতে চাই না। তুই দেখে নিস, তোর বউ অবশ্যই ভালো হবে। কিছুদিন কেটে যায়। আজকে রোহিতের জন্য মেয়ে দেখতে আসা হয়। আমি ছোটবেলা থেকে একটু সচ্ছল পরিবেশে মানুষ হয়েছি। গরিব সংসারে মানিয়ে নিতে পারবো কিনা জানি না। সংসার ধন দিয়ে হয় না মা, ধৈর্য আর ভালোবাসা দিয়ে হয়। আমি ধনী নই, কিন্তু আমি মিথ্যে প্রতিশ্রুতি দিই না। আমি যা পারবো সেটাই বলবো। আমি ধনী নই, কিন্তু আমি সৎভাবে সংসার চালাতে পারবো। আমি ছোটবেলা থেকে একটু ভালো পরিবেশে মানুষ হয়েছি, কষ্ট করতে খুব একটা অভ্যস্ত নই। মা, কষ্ট করতে শিখলে মানুষ শক্ত হয়, আর শক্ত মানুষই সংসার টিকিয়ে রাখতে পারে। বৌদি, আমাদের বাড়ি ছোট হলেও ভালোবাসার অভাব নেই, সেটা তুমি ধীরে ধীরে বুঝবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে কখনো একা মনে হতে দেব না। দেখা যাক, সময়ে সব ঠিক করবে। ওর মনটা যেন নরম হয় ভগবান। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রোহিতের আর অনন্যার খুব সুন্দর করে বিয়ে হয়। আজ বিয়ের পর প্রথম সকাল। মা অনন্যা, যদি একটু রান্নাঘরটা দেখে দিতে। আমার শরীরটা আজ ভীষণ খারাপ লাগছে, মাথাটা এমন ঘুরছে যেন দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে উঠেছে। তবুও ভাবলাম তোমাকে ডাকবো কিনা, অনেকক্ষণ দ্বিধায় ছিলাম। আমি তো এই বাড়িতে এসেছি মাত্র কয়েকদিন হলো। এখনই যদি সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেন, তাহলে কি আমি নিজের মতো করে একটু সময়ও পাব না? আমি কি শুধু কাজ করার জন্যই এখানে এসেছি? বৌদি, মা সারা জীবন আমাদের জন্য একা লড়াই করেছে। আজ তার শরীরটা সত্যিই ভালো না। তুমি যদি একটু সাহায্য করো তাহলে মা অন্তত মনে শান্তি পাবে, আর এতে তো তোমার সম্মানই বাড়বে। আমাকে সম্মান শেখানোর দরকার নেই। আমি আমার বাড়িতে কখনো এমনভাবে কথা শুনিনি। এখানে এসে যেন সবাই আমাকে পরীক্ষা নিচ্ছে।
অনন্যা, কেউ তোমাকে ছোট করছে না, কিন্তু এই বাড়িতে আমরা সবাই একে অপরের উপর নির্ভর করে চলি। তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে সবাই খুশি থাকবে। সবাই খুশি থাকবে, কিন্তু আমার খুশির কথা কেউ ভাবছে কি? আমার নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, সেগুলোর কি কোনো দাম নেই? মা, আমি তোমাকে দাসী বানাতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি এই বাড়ির মেয়ে হয়ে উঠো, কারণ সংসারটা জোর করে নয়, মনের টানে টিকে থাকে। বিকেলে লতা পড়তে বসেছে। অনন্যা মন খারাপ করে একা বসে আছে। বৌদি, আমি জানি নতুন বাড়িতে মানিয়ে নেওয়া সহজ নয়, কিন্তু তুমি যদি প্রথম থেকেই সবার সাথে এমন দূরত্ব রাখো, তাহলে সেই দূরত্ব একদিন দেয়ালে পরিণত হবে, আর দেয়াল ভাঙা খুব কঠিন হয়ে যায়। তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছ? তুমি এখনো ছোট, সংসারের কঠিন দিকগুলো তুমি বোঝো না। ছোট হতে পারি, কিন্তু আমি দেখেছি মা কিভাবে না খেয়ে থেকেও আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, তাই সংসারের কষ্টটা আমি খুব কাছ থেকে চিনি। আমার জীবনটা অন্য রকম ছিল। আমি কখনো এত হিসেব করে চলিনি। এখানে সবকিছুতেই যেন নিয়ম আর ত্যাগের গল্প। ত্যাগ শব্দটা শুনতে কঠিন লাগে, কিন্তু এই ত্যাগের মধ্যেই সম্পর্কের আসল শক্তি লুকিয়ে থাকে। তুমি যদি সেটা বুঝতে পারো, তাহলে দেখবে এই বাড়িটাই তোমার সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠবে। রোহিত ও অনন্যা বাজারে গেছে। অনন্যা বড় একটা শাড়ির দোকানে গেছে শাড়ি কেনার জন্য। অনন্যা দামি শাড়ি হাতে নিয়ে বলে, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। বিয়ের পর এখনো নিজের জন্য কিছু কিনিনি। আজ এটা আমি নেবই, কারণ আমি নিজের পছন্দটাকে গুরুত্ব দিতে চাই। শাড়িটা খুব সুন্দর, কিন্তু দামটা অনেক বেশি। এই মাসে বাড়ির খরচ, মায়ের ওষুধ, লতার পড়াশোনার ফি সব মিলিয়ে একটু হিসেব করে চলতে হবে। মানে আমি একটা শাড়ি চাইলে সেটা বিলাসিতা হয়ে যায়? আমি কি এতটাই অপ্রয়োজনীয়? তুমি অপ্রয়োজনীয় নও, কিন্তু আমাদের সামর্থ্য সীমিত। আমি চাই না তোমার কোনো ইচ্ছা অপূর্ণ থাকুক। তবে একটু সময় দিলে আমি নিশ্চয়ই কিনে দিতে পারবো। তুমি আমাকে ভালোবাসো না শুধু দায়িত্ব পালন করো, সেটা মাঝে মাঝে বুঝতে পারি না। রোহিত নীরব হয়ে যায়। মুখে আর রোহিত আর কিচ্ছু বলতে পারে না। রাতে শান্তিদেবী জ্বরে কাঁপছেন। আমি কারোর বোঝা হতে চাই না, কিন্তু শরীরটা আজ আর কথা শুনছে না। মনে হচ্ছে বয়সটা হঠাৎ করেই সব শক্তি কেড়ে নিচ্ছে। মা, তুমি বোঝা নাও। তুমি আমাদের আশীর্বাদ। তোমাকে ছাড়া এই বাড়ি কল্পনাও করতে পারি না। আমি ওষুধটা এনে দিয়েছি। যদিও হয়তো আমি ঠিকমতো সব করতে পারি না, তবুও চেষ্টা করছি যাতে আমার কারণে কেউ কষ্ট না পায়। বৌদি, তুমি যদি মায়ের কাছে গিয়ে একটু বসো, তাহলে দেখবে উনিও তোমাকে নিজের মেয়ের মতো অনুভব করবেন। অনন্যা ধীরে ধীরে এগিয়ে এসে শান্তিদেবীর কাছে এসে বসে। প্রথম পরিবর্তনের ইঙ্গিত দেখা দেয়। ভোরবেলা অনন্যা একা রান্নাঘরে রান্না করে। অনন্যা নিজের সাথে কথা বলে। হয়তো আমি ভুল করছিলাম, হয়তো আমি শুধু নিজের স্বাচ্ছন্দ্যের কথাই ভাবছিলাম, কিন্তু এই মানুষগুলো সত্যিই খারাপ নয়। তারা শুধু চায় আমি তাদের আপন হয়ে যাই। মা, এত সকালে উঠেছ? তোমার চোখে আজ এক অন্যরকম শান্তি দেখছি, যেন মনটা একটু নরম হয়েছে। আমি সবকিছু একদিনে বুঝতে পারিনি, কিন্তু গত রাতটা আমাকে অনেক কিছু ভাবিয়েছে। হয়তো সংসারটা নিজের ইচ্ছা ছেড়ে অন্যের কষ্ট বোঝার মধ্যেই টিকে থাকে। মা, মানুষকে বদলাতে জোর লাগে না, লাগে ভালোবাসা আর ধৈর্য। আর আমি জানতাম তোমার মনটা একদিন ঠিকই জেগে উঠবে। টাকার অভাব দেখা দেয়। ঘরে হিসেবের খাতা খোলা হয়। এই মাসে জমির ফসলও ঠিকমতো হলো না। মায়ের ওষুধের খরচ বেড়েছে, লতার স্কুলের ফিও দিতে হবে, আর ঘরের চাল ডাল সবকিছুর দাম বেড়েই চলেছে। আমি আগে কখনো টাকার কষ্ট বুঝিনি, কারণ বাড়িতে সবকিছু সহজেই পেয়ে গেছি। কিন্তু আজ বুঝছি সামান্য একটা সিদ্ধান্ত কত বড় প্রভাব ফেলতে পারে। দাদা, আমার পড়াশোনার খরচ নিয়ে এত চিন্তা করো না। আমি টিউশনি করে কিছু টাকা রোজগার করার চেষ্টা করতে পারি।
তাতে সংসারের একটু হলেও সাহায্য হবে। না মা, পড়াশোনা বন্ধ করা যাবে না। শিক্ষা হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ কেউ কেড়ে নিতে পারে না। আজ থেকে অপ্রয়োজনীয় খরচ আমি নিজেই বন্ধ করব। নিজের ইচ্ছেগুলোকে একটু থামিয়ে রাখলে যদি পরিবারের মুখে হাসি আসে, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে। তোমার এই কথাগুলো শুনে আমার মনে হচ্ছে তুমি সত্যিই বদলাচ্ছ, আর এই পরিবর্তনটাই আমাদের সবচেয়ে বড় ভরসা। এমনি করে বেশ কিছুদিন কেটে যায়। অনন্যা এখন সমাজের সামনে দাঁড়ানো শিখেছে। অনন্যা আর শান্তিদেবী জল নিয়ে বাড়ি ফেরে। রাস্তায় প্রতিবেশী কাকিমা অবাক হয়ে বলে, এই তো সেই বৌমা। আজকাল তাকে দেখি শান্তির পাশে ছায়ার মতো থাকে, আগের মতো আর তর্ক করে না। কাকিমা, আমি শিখেছি সংসার মানে শুধু নিজের কথা বলা নয়, অন্যের কথা মন দিয়ে শোনা, আর সেই শুনতে শেখাটাই আমাকে বদলে দিয়েছে। আমার বৌমা এখন শুধু এই বাড়ির নয়, পুরো গ্রামের মেয়েদের জন্য উদাহরণ, কারণ সে বুঝেছে সম্পর্কের মূল্য কাকে বলে। রাত্রে সবাই একসাথে বসে কিছু সময় কাটাচ্ছে। শান্তিদেবী গভীর কণ্ঠে বলে, মা অনন্যা, আমি কখনো তোমাকে বদলাতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি নিজেই নিজের ভেতরের আলোটা চিনে নাও, কারণ জোর করে বদলানো মানুষ কখনো স্থায়ী হয় না। মা, তুমি যদি সেদিন রাগ করে আমাকে দূরে সরিয়ে দিতে, তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না আমি কত ভুল করছিলাম। তোমার ধৈর্যই আমাকে নতুন মানুষ বানিয়েছে। এখন আমাদের বাড়িটা আগের চেয়ে অনেক বেশি সুখী, কারণ এখন আমরা শুধু একসাথে থাকি না, একে অপরকে বুঝতেও শিখেছি। এই সংসারের সবচেয়ে বড় শক্তি টাকা নয়, ধৈর্য আর সম্মান, আর সেটা আমরা আজ সত্যিই অনুভব করছি। ভগবান, আমার জীবনের সবচেয়ে বড় প্রার্থনা ছিল এই পরিবারটা একসাথে থাকুক। আজ মনে হচ্ছে সেই প্রার্থনা পূর্ণ হয়েছে। এমনই করে দিন ভালোই চলছিল, কিন্তু একটা বিপদের আস্থা দেখা দেয়। গ্রামের এক প্রভাবশালী লোক জমি দখলের চেষ্টা করছে। রোহিতের বাড়িতে গেছে তাকে হুমকি দিতে। বটগাছের পেছনের জমিটা যে আছে, এই জমিটার কাগজপত্র ঠিক নেই, তাই এখন থেকে এটা আমাদের দখলে থাকবে। তোমরা যদি বেশি কথা বলো তাহলে আইনের কথাই ব্যবস্থা নেব। এই জমিটা আমার বাবার পরিশ্রমের ফল। আমরা গরিব হতে পারি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। বাবা, ঝামেলায় যাস না। আমাদের সামর্থ্য কম, বড়লোকদের সঙ্গে লড়াই সহজ নয়। মা, অন্যায়ের সামনে চুপ থাকলে অন্যায় আরও বড় হয়। আমি আমার বাবার কাছ থেকে আইন সম্পর্কে কিছুটা জেনেছি। কাগজপত্র দেখে আমরা ব্যবস্থা নিতে পারি। বৌমা হয়ে বেশি কথা বলছো। সংসার সামলাও, বড়দের ব্যাপারে মাথা ঢোকিও না। আমি শুধু বৌমা নই, এই পরিবারের একজন সদস্য, আর পরিবারের সম্মান রক্ষার জন্য কথা বলাটা আমার অধিকার। বৌদি ঠিক বলেছে, আমরা ভয় পেলে ওরা আরও সাহস পাবে। আজ বুঝলাম, সাহস শুধু শক্তিতে নয়, সত্যের পাশে দাঁড়ানোর মনেও থাকে। অনন্যার পরিকল্পনা রাতে সবাই বসে আলোচনা করছে। আমরা আগে সব কাগজপত্র ঠিকঠাক খুঁজে বের করব, তারপর গ্রাম প্রধানের সামনে বিষয়টা তুলব, আর প্রয়োজনে থানায় অভিযোগ করব, কারণ আইন সবার জন্য সমান। মা, আমি তো এসব বুঝি না, কিন্তু তোর আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে ভগবান আমাদের পাশে আছেন। আমি এতদিন শুধু পরিশ্রম করেছি, কিন্তু লড়াই করার কথা ভাবিনি। তুমি আমাদের চোখ খুলে দিলে। আমি আগে নিজের অহংকার নিয়েই ব্যস্ত ছিলাম, কিন্তু আজ বুঝেছি পরিবার মানে একে অপরের শক্তি হয়ে দাঁড়ানো। সত্যের জয় হয়। রোহিত গ্রামের প্রধানের কাছে বিষয়টা নিয়ে যায়। গ্রাম প্রধান বলেন, কাগজপত্র অনুযায়ী জমি শান্তিদেবীর পরিবারেরই। অন্যায়ভাবে দখল করার চেষ্টা আইনত অপরাধ। আমরা ভুল বুঝেছিলাম, আর কোনো দাবি নেই। আজ যদি আমরা ভয় পেতাম, তাহলে হয়তো সব হারাতে হতো। মা অনন্যা, তুই না থাকলে আমরা এত বড় সাহস পেতাম না। আমি কিছুই করিনি মা, আমি শুধু শিখেছি অন্যায়ের সামনে মাথা নত না করতে। সততার মূল্য একদিন না একদিন পাওয়া যায়। মানুষ যতই অপমান করুক, মিথ্যা কথা বলুক, যদি কেউ নিজের সততা ধরে রাখে, তাহলে একদিন সত্য নিজেই প্রমাণ হয়ে দাঁড়ায়। সত্যকে সাময়িকভাবে চাপা রাখা যায়, কিন্তু হারানো যায় না।
ভিডিও দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও নিয়মিত দেখার জন্য গল্পহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।